সবাইকে এই চ্যানেলে স্বাগত। সংসদে নতুন কোনো আইন তৈরি বা পুরনো কোনো আইনের সংশোধন এই সম্পর্কিত কিভাবে ড্রাফট হয়, তারপরে কিভাবে বিল আর অ্যাক্ট বা আইন হয় সেই সম্পর্কে এর আগের ভিডিওতে বুঝিয়েছি। এর পরে রয়েছে সংসদে কত রকমের বিল হয়, মানে কত রকমের বিল উপস্থাপন করা যায়। বিভিন্ন বিষয়ের উপর উপস্থাপন হওয়া বিভিন্ন বিলকে আমরা মোটামুটি 4 ভাগে ভাগ করি। প্রথমত সংবিধান সংশোধন বিল বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, এরপরে আছে মানি বিল, তারপর ফাইন্যান্স বিল বা ফাইন্যান্সিয়াল বিল, আর সাধারণ বিল বা অর্ডিনারি বিল। তো সেগুলো কি এক এক করে দেখব। প্রথমেই আছে সংবিধান সংশোধন বিল বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। পুরো দেশকে ঠিকঠাকভাবে চালানোর জন্য ভারতীয় সংবিধানে 395টা ধারা রয়েছে, অর্থাৎ 395টা আর্টিকেল রয়েছে, আর এখানে বিভিন্ন বিষয় বলা রয়েছে। এই ধারাগুলোর যে কোনো ধারাতে যদি কোনো পরিবর্তন করতে হয়, তার জন্য যে বিল প্রস্তুত করতে হয় সেই বিলটাকেই বলা হয় সংবিধান সংশোধন বিল বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। এখন এই ধারাগুলোতে সংশোধন করতে হবে কেন? সংবিধান যখন লাগু হয়েছিল সেই সময়টা হলো 1950 সাল, আর সেই সময়ের সংবিধানের বিভিন্ন আইন ও নিয়ম কানুন তখনকার ভারতবর্ষের পরিস্থিতির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল। কিন্তু বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি 1950 সালের থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে, আর সেই জন্যই বিভিন্ন নিয়মেও বিভিন্ন সময় পরিবর্তন করতে হয়েছে। যেমন সংবিধানের 326 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে যে ভারতবর্ষে একজন ভোটার, মানে যে ভোট দিয়ে কোন একজন এমপি, এমএলএ বা গ্রাম পঞ্চায়েতের মেম্বার বা মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, এদেরকে ভোট দিয়ে জেতায়, ভোট দেওয়ার জন্য সেই ভোটারদের মিনিমাম বয়স 21 বছর হতে হবে। 1989 সালে 61 নম্বর সংবিধান সংশোধন দ্বারা ভোটারদের মিনিমাম এজ এই 21 বছর থেকে 18 বছর করা হয়েছে। এরপরে আছে মানি বিল। মানি বিল বলতে এক কথায় বোঝায় যে বিলে টাকা পয়সার ব্যাপারে লেখা রয়েছে। এর আগের ক্লাসে যেমন বলেছিলাম যে মানি বিল শুধুমাত্র লোকসভাতে ইন্ট্রোডিউস করা যায়, এর পেছনেও কিছু কারণ রয়েছে। এই বিল যেহেতু টাকা পয়সা রিলেটেড, আর দেশের এই টাকা দেশের জনগণের ট্যাক্সের টাকা এবং জনগণের সম্পত্তির টাকা, ফলে ওই বিলের প্রভাব সরাসরি দেশের জনগণের উপর পড়ে। এখন ধরলাম যে সারা দেশ জুড়ে যে ইনকাম ট্যাক্স স্ল্যাব রয়েছে, বিভিন্ন যে স্ল্যাব রয়েছে, সেই সমস্ত স্ল্যাব বাদ দিয়ে একটাই হয়তো স্ল্যাব করে দেওয়া হলো যে যে যাই ইনকাম করুক না কেন তাকে 15% ট্যাক্স দিতে হবে। তাহলে এই 15% ট্যাক্সের প্রভাব যেহেতু সারা দেশের জনগণের উপর পড়বে, ওই জন্যই জনগণের দ্বারা ডাইরেক্টলি নির্বাচিত হওয়া এমপিরা, অর্থাৎ লোকসভার এমপিরাই শুধুমাত্র এই বিল তুলতে পারে। লোকসভার এমপিরা যেহেতু ডাইরেক্টলি জনগণ দ্বারাই নির্বাচিত হয়, ওই জন্য জনগণের কথা মাথায় রেখেই তাদের বিভিন্ন কাজ করতে হয়। কিন্তু রাজ্যসভার যে এমপিরা, তারা যেহেতু ডাইরেক্টলি জনগণ দ্বারা নির্বাচিত হয় না, ইনডাইরেক্টলি যদিও জনগণ দ্বারাই নির্বাচিত হয়, কিন্তু ডাইরেক্টলি যেহেতু নির্বাচিত হয় না, তাই তারা জনগণের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টেও থাকে না, আর তাদের ব্যাপারে ঠিক তেমন একটা গুরুত্বও দেয় না। এছাড়া এই মানি বিল সম্পর্কে কিছু স্পেশাল পয়েন্ট আছে। যেমন লোকসভাতে এই মানি বিল পাস হয়ে যাওয়ার পর যখন রাজ্যসভাতে যায়, তখন রাজ্যসভা ওই বিল সম্পর্কে কি কি করতে পারে, ওই বিলে যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেটা মডিফাই করার জন্য লোকসভাকে বলতে পারে, অর্থাৎ লোকসভাকে মডিফাই করার জন্য রেকমেন্ড করতে পারে। অথবা যদি বিলটা ঠিকঠাক থাকে তাহলে রাজ্যসভাতে অ্যাপ্রুভ করে দিতে পারে। কিন্তু এই যে বিল, এটাকে কখনো রিজেক্ট করতে পারে না, মানে সেটাকে ক্যান্সেল করে দিতে পারে না, বলতে পারে না যে এই বিলটা আমরা পাস করব না। আর এই মানি বিলের ক্ষেত্রে রাজ্যসভাকে 14 দিন টাইম দেওয়া হয় পাস করানোর জন্য, অর্থাৎ 14 ওয়ার্কিং ডে দেওয়া হয় রাজ্যসভা যাতে ওই বিলটাকে পাস করে। অন্যদিকে এই মানি বিল ছাড়া অন্য যে কোনো রকমের বিল এলে রাজ্যসভা বা লোকসভাকে 6 মাস টাইম দেওয়া হয় ওই বিলটাকে বিশ্লেষণ করে পাস করার জন্য। রাজ্যসভা যদি এই 14 দিনের ভেতর ওই মানি বিল সম্পর্কে কোনো ডিসিশন না দেয়, তখন ওই মানি বিলটাকে রাজ্যসভাতে পাস বা অ্যাপ্রুভ বলে ধরে নেওয়া হয়। এবার এই লোকসভা বা রাজ্যসভার থেকে পাস হয়ে যাওয়ার পর এই মানি বিল যখন রাষ্ট্রপতির কাছে যায়, তখন রাষ্ট্রপতিকে এই বিলটা অ্যাপ্রুভ করতেই হয়। এটাকে আর মডিফিকেশনের জন্য লোকসভাতে ফেরত পাঠাতে পারে না। তার কারণ হলো এই মানি বিল যখন লোকসভাতে ইন্ট্রোডিউস করা হয়, তখন এর আগেই রাষ্ট্রপতিকে জানিয়ে দেওয়া হয়
রাষ্ট্রপতির কাছ থেকে অনুমতি নিয়ে তবেই এই বিল লোকসভাতে ইন্ট্রোডিউস করা হয়। রাষ্ট্রপতিকে বলা হয় যে আমরা একটা মানি বিল নিয়ে আসছি, এতে এই পয়েন্ট থাকবে, এই ব্যাপার থাকবে, এই বলে ওভারঅল একটা হিন্টস রাষ্ট্রপতিকে দিয়ে দেওয়া হয়। ওই জন্য রাষ্ট্রপতি এই মানি বিলটাকে আর আটকায় না বা আটকাতে পারে না। এখন এই মানি বিল যেহেতু এত তাড়াতাড়ি পাস হয় এবং রাজ্যসভা ও রাষ্ট্রপতির কাছে যেহেতু এই মানি বিল সম্পর্কে রেস্ট্রিকশন রয়েছে, ফলে লোকসভার কোনো এমপি হয়তো কোনো খারাপ একটা বিল মানি বিলের সাথে জুড়ে দিয়ে সেটাকে পাস করিয়ে নিতে পারে। এই রকমটা যাতে না হয় তার জন্যই কোনো একটা বিল মানি বিল কিনা সেটা চেক করার দায়িত্ব দেওয়া হয় লোকসভার স্পিকারকে। এখন স্পেশাল কিছু পয়েন্ট আছে, সেই সম্পর্কিত কোনো বিষয় যদি কোনো বিলে লেখা থাকে তবেই লোকসভার স্পিকার বুঝতে পারেন যে এটা মানি বিল, নয়তো সেটাকে অর্ডিনারি বিল বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল বা ফাইন্যান্সিয়াল বিল এই বলে গণ্য করা হয়। এবার সেই পয়েন্টগুলো কি কি, যে পয়েন্টগুলো দেখে লোকসভার স্পিকার বুঝতে পারেন যে এটা একটা মানি বিল, এখানে 7টা পয়েন্ট রয়েছে। এই 7টা পয়েন্টের ভেতর যে কোনো একটা পয়েন্ট রিলেটেড যদি কিছু লেখা থাকে তাহলেই স্পিকার বুঝে যান যে এটা একটা মানি বিল। প্রথমেই রয়েছে ইম্পোজিশন, অ্যাবলিশন, রেমিশন, অল্টারেশন অ্যান্ড রেগুলেশন অফ এনি ট্যাক্স, মানে নতুন কোনো ট্যাক্স চালু করা, পুরনো কোনো ট্যাক্সের সমাপ্তি করে দেওয়া, কোনো ট্যাক্স সেটাকে মাফ করে দেওয়া, কোনো একটা ট্যাক্সের পরিবর্তে অন্য কোনো ট্যাক্স নেওয়া বা ট্যাক্সের পরিমাণকে চেঞ্জ করে দেওয়া, এই সব রিলেটেড যদি কোনো কথা কোনো বিলে লেখা থাকে তাহলেই ধরা যায় যে সেটা মানি বিল। যেমন সারা দেশ জুড়ে হয়তো জিএসটি আর ইনকাম ট্যাক্সের পরিবর্তে বললো যে এক্সপেন্ডিচার ট্যাক্স আমরা লাগু করব, তাহলে কি সেটা মানি বিলের ভেতর পড়বে। বা যেমন এর আগে একটা সিস্টেম ছিল ভ্যাট সিস্টেম, ভ্যাট সিস্টেমটাকে সমাপ্তি করে দেওয়া হয়েছে, তাহলে ওই সমাপ্তি করার জন্য যে বিলটা পেশ করা হয়েছিল সেটা কি, সেটাও একটা মানি বিল। তারপর যেমন বললাম যে কোনো ট্যাক্সকে মাফ করে দেওয়া, মানে ধরলাম ওই 22-23 যে অর্থবর্ষ ছিল সেখানে যারা যারা ট্যাক্স পে করেছে তাদের তো ঠিক আছে, এবার যারা এখনো ট্যাক্স পে করেনি তাদের হয়তো কিছু ট্যাক্সে ছাড় দিয়ে দিল, তাদের হয়তো যে পরিমাণ ট্যাক্স বাকি ছিল সেই পরিমাণ ট্যাক্সে ছাড় দিয়ে দিল, ছাড় দিয়ে বাকিটা ফিল আপ করতে বল, তাহলে সেক্ষেত্রে সেই যে বিলটা পেশ হবে সেটাও কি মানি বিল। তো এই সমস্ত বিষয় যেখানে লেখা থাকবে সেটাই কি, সেটাই হলো মানি বিল। এরপরে রয়েছে রেগুলেশন অফ বরোয়িং অফ মানি, এর মানে হলো পুরো দেশ মানে ভারতবর্ষ দেশ চালানোর জন্য বিভিন্ন সময় ইন্টারন্যাশনাল মার্কেট থেকে মানে বাইরের বিভিন্ন রাষ্ট্র থেকে বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে বা আইএমএফ মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে বিভিন্ন সময় বিভিন্ন লোন নিতে হয়। সেই সমস্ত লোন নেওয়া বিভিন্ন নিয়ম কানুন বা আইনে যদি চেঞ্জ করতে হয় তখন যে বিল সংসদে পেশ হয় সেটাকেও আমরা মানি বিলের ক্যাটাগরিতেই ফেলি। তারপরে রয়েছে কাস্টডি অফ ফান্ডস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ফান্ডস বলতে কনসলিডেটেড ফান্ড আর কন্টিনজেন্সি ফান্ড বোঝায়। আমাদের যেরকম ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকে অর্থাৎ ব্যাংকে খাতা থাকে, সেই রকমই পুরো ভারতবর্ষ এই দেশটারও দুটো খাতা আছে, সেই খাতা দুটোকে বলা হয় কনসলিডেটেড ফান্ড আর কন্টিনজেন্সি ফান্ড। এই দুটো ফান্ড থেকেই পুরো দেশ চালানোর জন্য যে খরচ হয় সেই টাকাটা নেওয়া হয়, আবার পুরো দেশ জুড়ে যে ট্যাক্সের টাকা ওঠে সেটাও এই ফান্ডে জমা হয়। এবার এই ফান্ডের নজরদারিতে থাকে হলো সংসদ, সংসদ মানে সংসদের এমপিরা। এবার এই ফান্ডের রক্ষণাবেক্ষণে যে সমস্ত নিয়ম কানুন আছে সেই সমস্ত নিয়ম কানুনে হয়তো চেঞ্জ করতে হবে, তাহলে সংসদে যে বিল পেশ হবে সেটাও কি, সেটাও এক ধরনের মানি বিল। এর পরে রয়েছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ মানি আউট অফ দ্য কনসলিডেটেড ফান্ড, কনসলিডেটেড ফান্ড থেকে যে খরচ হয় মানে যে খরচটাকে আমরা বার করে নিই দেশের বিভিন্ন কাজের জন্য, তো সেই মানি কখন কত পরিমাণে মানি বের হবে সেই জিনিসে যদি কোনো চেঞ্জ করতে হয় তাহলেও সেটা মানি বিলের ক্যাটাগরির ভেতর পড়বে। এরপরে রয়েছে চেঞ্জ ইন এক্সপেন্ডিচার ফ্রম দ্য কনসলিডেটেড ফান্ড, এরপরে বলেছে চেঞ্জ ইন রিসিপ্ট অফ মানি ইন দ্য কনসলিডেটেড ফান্ড, এই কনসলিডেটেড ফান্ডে যেখান থেকে টাকা আসে সেই টাকা আসার পরিমাণে বা টাকা কিভাবে আসবে সেই নিয়ম কানুনেও যদি কখনো চেঞ্জ করতে হয় সেটাও মানি বিলের ভেতর পড়ে। এরপর লাস্ট একটা পয়েন্ট রয়েছে এনি ম্যাটার ইনসিডেন্টাল টু এনি অফ দ্য ম্যাটার্স স্পেসিফাইড অ্যাবাভ, এমন কোনো বিষয় হয়তো রয়েছে যেটা এই 6টা পয়েন্টের সাথে ডাইরেক্টলি রিলেটেড নয় কিন্তু এর সাথে সম্পর্কিত ইনডাইরেক্টলি টাকা পয়সার ম্যাটার রয়েছে, সেই সমস্ত বিষয় যদি থাকে
সেটাও মানি বিলের ভেতর পড়বে। এবার সেটা ডিসাইড করবে কে? সেটা ডিসাইড করবে হচ্ছে লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার যদি মনে করে যে অন্য কোনো একটা বিষয় যেটা ডাইরেক্টলি হয়তো এর সাথে রিলেটেড নয় কিন্তু ইনডাইরেক্টলি এর সাথে রিলেটেড এবং দেশের জনগণের উপর এর প্রভাব পড়বে, মানি রিলেটেড বিষয়, তাহলে সেটাকে মানি বিল বলে ধরা হবে। এবারে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো দেখে মনে হয় যে সেটা মানি বিলের ভিতর পড়ে, কিন্তু আসলে সেই সম্পর্কিত বিষয়গুলো মানি বিলের ভেতর পড়ে না। সেগুলো কি? যেমন প্রথমে বলা আছে ফাইন্স অ্যান্ড পিকুনারি পেনাল্টিজ। এটা একটা ছোট উদাহরণ দিয়ে বলি। আমরা জানি যে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যখন লাইব্রেরি থেকে বই নেওয়া হয় তখন সেই বইটাকে আবার ফেরত দিতে হয়। এবার এই বই ফেরত দেওয়ার সময় যদি লেট হয় তাহলে সেই লেট হওয়ার জন্য ফাইন দিতে হয়, অথবা কেউ যদি সেই বইটাকে হারিয়ে ফেলি তাহলে সেই বইয়ের পরিবর্তে একটা টাকা পেনাল্টি হিসাবে জমা করতে হয়। এবার এটা বিভিন্ন স্টেটের বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এক একটার ক্ষেত্রে এক এক রকম ফিস ধার্য করা আছে। হয়তো বলা হলো যে সারা দেশে যত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে সব জায়গাতেই একটা ফিক্সড এই ফাইন্স বা পেনাল্টি ধার্য করা হবে। এবার সেই নিয়েও কি সংসদে একটা বিল পেশ করতে হবে। এবার সেই রকম বিল পেশ হলে সেটা কিন্তু মানি বিলের ভেতর পড়বে না। সেই বিষয়টাই এই ফার্স্ট পয়েন্টে লেখা আছে যে ফাইন্স অ্যান্ড পেনাল্টিজ ডাজ নট গোস টু মানি বিল ক্রাইটেরিয়া। এর পরে আছে পেমেন্ট অফ ফিজ ফর লাইসেন্স অর সার্ভিস। আমাদের বিভিন্ন সার্ভিসের জন্য কিছু চার্জ করা হয় বিভিন্ন অফিসে, বা যেমন ড্রাইভিং লাইসেন্স করতে গেলে তার যে ফিজ নেয় সেই ফিজের একটা ফিক্সড অ্যামাউন্ট আছে। সেই সমস্ত অ্যামাউন্টেও যদি কখনো কোনো চেঞ্জ করতে হয় সেই চার্জটাও কিন্তু একদম সেন্ট্রাল থেকে ফিক্সড চার্জ রয়েছে যে এই স্টেটে এত হবে, ওই স্টেটে এত হবে। এখানেও যদি কোনো চেঞ্জ করতে হয় তাহলেও কিন্তু সেই বিষয়টা যে বিলের ভেতর থাকবে সেই বিলটাকে মানি বিল বলা হবে না। সেটাই এই পয়েন্টে বলা আছে। এরপরে বলা আছে ট্যাক্স বাই লোকাল অথরিটি। লোকাল যে অথরিটি বিভিন্ন ট্যাক্স নেয়, যেমন পঞ্চায়েত এলাকায় জমির ট্যাক্স নেয়, মিউনিসিপ্যালিটি এলাকাতেও জমির ট্যাক্স নেয়, ওয়াটার ট্যাক্স নেয়। এই সমস্ত লোকাল অথরিটি দিয়ে বিভিন্ন রকমের যে ট্যাক্স সেটাকেও যদি রেগুলেট করতে হয়, সেটাকেও যদি পরিবর্তন করতে হয়, সেটাকে সেন্ট্রালি মানে পুরো দেশ জুড়ে যদি একই রকম করতে হয় বা পুরো দেশ জুড়ে যদি সমস্ত জায়গার একটা লিস্ট ধরে চেঞ্জ করতে হয়, সেটাও কিন্তু সংসদে যে বিল পেশ হবে সেটাকে মানি বিলের ভেতর ফেলা যাবে না। এই তিনটে পয়েন্ট রিলেটেড যদি কোনো কথা লেখা থাকে সেগুলো মানি বিলের ভেতর পড়বে না। এবার এই তিনটে পয়েন্ট আর আগের ওই 7টা পয়েন্ট, এই 10টা পয়েন্টের উপর ভিত্তি করেই বোঝা যাবে যে কোনো একটা বিল মানি বিল কিনা। আর মানি বিলের এই ডেফিনেশনই সংবিধানের 110 নম্বর ধারাতে উল্লেখ করা রয়েছে। তো এই হলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল আর মানি বিল। আশা করি এই বিল দুটো সম্পর্কে সমস্ত বিষয় বোঝা গেছে। এর পরে রয়েছে ফাইন্যান্সিয়াল বিল, তবে সেটা নিয়ে আলোচনা করতে গেলে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওই জন্য ফাইন্যান্সিয়াল বিল আর অর্ডিনারি বিল এই দুটো আমরা এর পরে ক্লাসে আলোচনা করব।